কবি নজরুলের কবিতার মতো শিশির ছেঁচা রাত্রি শেষে আবার একটি নতুন ভোর, যে ভোরটি নিয়ে এলো আশ্বিনের যে মূল হাওয়া, সেই হাওয়াটিকে নিয়ে আসলো এবং সেই সাথে একটা চমৎকার সকাল শুরু হলো। এবং এই সকালে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজ সকালে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। শুরুতেই বরাবরের মতো যেই কাজটি করব সেটা একটু দেখে নেব ইতিহাসের পাতায় কি ঘটেছিল আজ। আজ বৃহস্পতিবার 1 অক্টোবর 2020, 16 আশ্বিন 1427 বঙ্গাব্দ, হিজরি 13 সফর 1442। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 269তম আর অধিবর্ষে 270তম দিন। 1949 সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় গণচীন। 1854 সালের এই দিন থেকে ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়। 1974 সালের এই দিন থেকে যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির বিচার শুরু হয়। 1906 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাংলা গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শচীন দেববর্মন। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম রাষ্ট্রপতি জিমি কার্টার জন্মগ্রহণ করেন 1924 সালের এই দিনে। 1981 সালে জন্ম নেন হুলিও বাতিস্তা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার। 1995 সালের এই দিনে মারা যান ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা। চিত্রশিল্পী কালাম মাহমুদ মৃত্যুবরণ করেন 2000 সালের এই দিনে। 2013 সালে মারা যান মার্কিন লেখক টম ক্ল্যান্সি। চমৎকার এক সকাল। এই সকাল মানেই হচ্ছে একটু হাঁটতে বেরোনো, একটু হালকা শরীরচর্চা করা, অর্থাৎ শরীর এবং মনকে চাঙ্গা রাখা। এবং এই শরীর এবং মনকে আরেকটু বেশি চাঙ্গা রাখতে যে কাজটি খুব গুরুত্বপূর্ণ, সেই কাজটি হলো ইয়োগা। চলুন তবে চলে যাই আমাদের নিয়মিত শো ইয়োগাতে। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা প্রোগ্রামে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন এমেলিয়া, আছেন নৌশাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইয়োগা প্রোগ্রাম। চমৎকার প্রোগ্রাম। আজকে আমরা এমন একটা আসন নিয়ে আলোচনা করব, যে আসন আমাদের লাংসটাকে, আমাদের ফুসফুসটাকে চমৎকারভাবে সুস্থ রাখবে, সবল রাখবে, নানান ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে আমাদেরকে রোধ করবে, অর্থাৎ এগুলো দূরে থাকবে। এবং সেই সঙ্গে আমরা প্রাণায়াম চর্চা করব। প্রাণায়ামটাও খুব মজার, যে প্রাণায়াম চর্চা করলে আমাদের দেহটা শীতল হবে, গরমের যে অনুভূতিটা আছে সেই অনুভূতিটা কমবে এবং একটা ভালো লাগা তৈরি হবে। তো আমরা আজকের সেই প্রাণায়াম এবং আজকের আসন, সেটার দিকে আমরা চলে যাই। প্রথমে আমরা যে আসনটা করছি সেই আসনের নাম হচ্ছে উত্থান মণ্ডুকা আসন। উত্থান উত্থান তো আমরা সবাই বুঝি যে উপরের দিকে লিফট করা, তোলা। আর মণ্ডুক একটা সংস্কৃত শব্দ, এটার মানে হচ্ছে ব্যাং। এইখান থেকেই আসছে মণ্ডুকা আসন, ব্যঙ্গাসন। অর্থাৎ ব্যাং যেরকম করে আকার ধারণ করে আমাদের বডির শেপটা অনেকটা সেই রকম হয়, এই জন্য এটাকে বলা হয় মণ্ডুকা আসন। আর যেহেতু এটা উপরের দিক থেকে করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় উত্থান মণ্ডুকা আসন। অর্থাৎ ব্যাংটা একটু উপরের দিকে আছে, এইরকম একটা শেপ, খুব মজার উত্থান মণ্ডুকা আসন। এবার তাহলে আমরা আসনের দিকে অগ্রসর হই। এই আসনটা হচ্ছে এমন একটা আসন, যে আসনটা আমাদেরকে বসে করতে হয়। বসে আমরা করব এবং আমরা বজ্রাসনে বসে এটাকে অনুশীলন করব। আমরা আস্তে আস্তে একটু বজ্রাসনে চলে আসি, বজ্রাসনে চলে আসি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বজ্রাসনটা হচ্ছে এমন একটা আসন যেখানে আমাদের মেরুদণ্ডটা স্ট্রেট থাকে। মেরুদণ্ড স্ট্রেট থাকে, বডিটা একদম ফ্লেক্সিবল থাকে, অর্থাৎ কোনো ইয়ে থাকবে না, আমাদের বডিতে কোনো স্ট্রেস টেনশন থাকবে না। এটাই হচ্ছে বজ্রাসন। জাস্ট এইরকম করে মেরুদণ্ড স্ট্রেট থাকছে, একদম নর্মাল এবং রিল্যাক্স। এই হচ্ছে আমাদের বজ্রাসন। এই বজ্রাসন থেকেই আমরা উত্থান মণ্ডুকাসনের দিকে অগ্রসর হব। বজ্রাসন প্রক্রিয়াটা প্রিয় দর্শক আমরা একটু বলে নেই, তারপর ওনারা দেখাবেন। প্রক্রিয়াটা হচ্ছে এইরকম যে আমরা প্রথমে আমাদের হাঁটুকে একটু ফাঁকা করব, ফাঁকা করে আমাদের দুই হাত মাঝখানে নিয়ে নেব, যাতে হাঁটুটাকে ভালো করে আমরা ফাঁকা করতে পারি। এরপরে আমরা এটাকে ভালো করে ফাঁকা করলাম, ফাঁকা করার পরে হাত দুটো আবার হাঁটুর উপরে রাখলাম। এরপরে আমাদের ডান হাতটাকে বাম কাঁধের দিকে নিয়ে যাব। আমাদের যে স্ক্যাপুলা আছে, এই স্ক্যাপুলার উপরে, কাঁধের উপরে আমরা নিয়ে যাব। এটা দেখলেই বুঝতে পারবো আমরা যে কিভাবে রাখতে হয়।
এরপরে আমাদের বাম হাতটাকে এই আবার ডান অর্থাৎ রাইট যে স্ক্যাপুলা আছে সেটার উপরে আমরা রেখে দেবো পেছন দিকে। এরপরে আমাদের কোণে দুটো একদম সোজা হয়ে যাবে, অনেকটা মণ্ডুকের মতো লাগবে, ব্যাঙের মতো লাগবে। এই জন্য এই আসনটাকে বলা হয় উত্থান মণ্ডুক আসন। এই হচ্ছে প্রসেস, এবং এই অবস্থায় আমরা কিছুক্ষণ অবস্থান করব, তারপরে আবার আমরা এটাকে শুরু করব। এইভাবে এটাকে আমরা 3 থেকে 5 বার অনুশীলন করতে পারবো। উত্থান মণ্ডুক আসন মিনিমাম 3 থেকে 5 বার, ঊর্ধ্বে আপনি আরো বেশি করতে পারেন সময় সুযোগ থাকলে। এবং এই উত্থান মণ্ডুক আসন করা অবস্থায় আমাদেরকে মনোছবি দেখতে হবে, মনোসংযোগ করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, অবলোকন করতে হবে যে এই উপকারগুলো হচ্ছে। কি উপকার হচ্ছে আমরা ধাপে ধাপে বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখন করছি উত্থান মণ্ডুক আসন। ওনারা এখন বজ্রাসনে বসে আছেন। এই বজ্রাসন থেকে আবার 2 হাত একটু হাঁটু একটু ফাঁকা করে 2 হাত ভূমিতে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটু ফাঁকা করে হ্যাঁ রাখেন, 2 হাত ভূমিতে রাখেন। এইখানে মাঝখানে 2 হাঁটুর মাঝখানে রাখি, এই সুবিধা হবে। এই তো গুড। এবার হাতের সহযোগিতায় আমরা আমাদের হাঁটুটাকে আরো একটু ফাঁকা করি। হ্যাঁ, যতটুকু পারা যায়। প্রিয় দর্শক, রিল্যাক্স ওয়েতে করবেন, চাপ নেবেন না। প্রাথমিক অবস্থায় হয়তো আপনার হাঁটু খুব বেশি ফাঁকা হবে না, যতটুকু ফাঁকা হয় ততটুকু ফাঁকা করবেন। অর্থাৎ সব সময় যোগা ইট নোজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়ার বডি। এটা আপনার শরীরের ভাষা বুঝে। সে আপনাকে কষ্ট দিতে চায় না, সে আপনাকে আরাম দিতে চায়। যতটুকু আরামদায়কভাবে আপনি করতে পারেন ততটুকু আরামদায়কভাবেই করবেন। তাহলে আমরা দেখলাম যে হাঁটু আমরা ফাঁকা করলাম। এবার 2 হাত আমরা একটু হাঁটুর উপরে রাখি। হ্যাঁ, হাঁটুর উপরে রাখি, 2 হাত হাঁটুর উপরে। এবার আমাদের ডান হাত উপরের দিকে নিয়ে যাব এবং আমাদের বাম কাঁধে রাখবো। এই যে দেখেন বাম, এখানে যে স্ক্যাপুলা আছে এই স্ক্যাপুলাতে আমরা রাখবো, অর্থাৎ কাঁধে রাখবো। এরপরে আমাদের অন্য হাত অর্থাৎ বাম হাতটাকে আমরা নিয়ে যাব। বাম হাতটাকে নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান, এবং ক্রস করে এই একটু ক্রস করে এই মেরুদণ্ড সোজা থাকবে। কানের সঙ্গে আমাদের হাত লাগানোর চেষ্টা থাকবে। অনেকের লাগবে, অনেকের লাগবে না, কিন্তু একটা চেষ্টা থাকবে। মেরুদণ্ড স্ট্রেট থাকবে এবং রিল্যাক্স। আমরা কিন্তু রিল্যাক্স থাকছি, এইভাবে রিল্যাক্স থাকছি। খেয়াল করে দেখেন প্রিয় দর্শক, রিল্যাক্স থাকছি। এই অবস্থায় আমরা 5 না আমরা 10 সেকেন্ডই ধরি, কারণ 5 সেকেন্ড কম হয়ে যায়। 10 সেকেন্ড থেকে মিনিমাম 30 সেকেন্ড আমরা অবস্থান করব। এরপর আস্তে আস্তে আমাদের ডান হাতটাকে নিয়ে আসবো, বাম হাতটাকে নিয়ে আসবো এবং হাত দুটো হাঁটুর উপরে রাখবো। হাঁটুর উপরে 2 হাত রাখলাম। এবার আস্তে আস্তে আমরা আগের যে পজিশন ছিলাম অর্থাৎ বজ্রাসনে আমরা ধীরে ধীরে চলে আসবো। হাত দুটো নিচে দিয়ে হাতের সহযোগিতায় চলে আসি। হ্যাঁ, বজ্রাসনে আমরা একটু আরাম করে বসি। এই হলো আমাদের উত্থান মণ্ডুক আসন। একবার হলো, অর্থাৎ ফাইনাল পজিশনে গিয়ে আপনি হাত যখন উপরে থাকছে তখন কি করছেন? 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করছেন। এই হলো একবার। এইভাবে আপনাকে 3 থেকে 5 বার কমপক্ষে অনুশীলন করতে হবে। আর সময় সুযোগ থাকলে আরো বেশি আপনি করতে পারেন। উত্থান মণ্ডুক আসন কি লাভ হয়, কি ভিজুয়ালাইজ করবেন, কি মনোছবি দেখবেন, কি উপকার হয়? এটা করলে আপনার লাংসের ক্যাপাসিটিটা বাড়বে। যখনই আমরা এটা করছি কি হচ্ছে, আমাদের যে চেস্ট রিজিয়ন, এই রিবগুলা শক্তিশালী, রিবের মধ্যে যে আমাদের ফুসফুস আছে, এই ফুসফুসটা শক্তিশালী হচ্ছে, বেশি পরিমাণ অক্সিজেন সে নিতে পারছে, এটা কার্যক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে। এবং এই আসন যখন আমরা করি প্রিয় দর্শক, আপনি দেখেছেন যে হাতটাকে ব্যবহার করতে হচ্ছে, পাটাকে ব্যবহার করতে হচ্ছে, যার ফলে হাত এবং পায়ের শক্তিটা কিন্তু বাড়ছে, হাত পায়ের এক্সারসাইজ হচ্ছে। এবং যাদের ফ্রোজেন শোল্ডার আছে, আমাদের মধ্যে অনেক অফিসাররা আছেন, অনেকেই আমরা আছি যারা নিজের শুট নিজে পড়তে পারি না, হ্যাঁ, অন্যের সহযোগিতা, প্রিয়জন কারো সহযোগিতা এটাকে পড়তে হয়। তো এটা ফ্রোজেন শোল্ডার হলে এই ধরনের প্রবলেমগুলো সৃষ্টি হয়, অর্থাৎ আরেকজনের সহযোগিতা নিতে হয়। তো নিজের শুট যাতে আপনি নিজেই পড়তে পারেন, অন্যের সহযোগিতা না লাগে, এই জন্য কি করতে হবে? এই আসনের অনুশীলন করবেন। এটা ফ্রোজেন শোল্ডার জন্য ভালো, অর্থাৎ যারা হাত উপরের দিকে তুলতে পারেন না তাদের জন্য এটা খুবই উপকারী। উত্থান মণ্ডুক আসন এটা কি করে? এটা আপনার ব্যাক পেইন, কোমরে ব্যথা, এটা আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যাদের আছে, ঘাড়ে ব্যথা যাদের আছে, আমাদের এই যে সার্ভাইকাল রিজিয়ন, গলার এই দিকে যে সকল ভার্টিব্রা আছে সেগুলোকে খুব চমৎকারভাবে সুস্থ রাখে। এখানকার স্পাইন, এখানকার নার্ভ যেগুলো আছে সেগুলোকে সুস্থ প্রাণবন্ত রেখে আপনাকে স্পন্ডিলাইটিস, স্পন্ডিলোসিস হতে দূরে রাখে। তো এই জন্য এটাকে আমরা অনুশীলন করতে পারি। কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের শরীরের যে রক্ত সংবহন তন্ত্র আছে, হৃদ পেশি যেগুলো আছে, কার্ডিয়াক মাসল যেগুলো আছে, সেই কার্ডিয়াক মাসলের জন্য খুবই উপকারী। হার্টের পেশেন্টদের জন্য এটা খুবই উপকারী, কারণ যখনই আমরা এটা করছি হার্ট মাসলের কিন্তু এক্সারসাইজ হচ্ছে, হার্টের
উপকার হচ্ছে। তো এক্সারসাইজ হচ্ছে, তো এই কারণে এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি। এটা আমাদের হার্টটাকেও ভালো রাখে এবং সর্বোপরি আপনি একটু তারুণ্যে থাকবেন, আপনার একটা ভালো লাগা কাজ করবে যখন আপনি এটা করছেন। যখন আমরা এটা করছি, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যখন হাতটা উপরের দিকে উঠে, হাত উপরের দিকে যখন উঠে, তখন আমাদের প্রাণবন্ততা, একটা কর্মতৎপরতা মনে হয় সৃষ্টি হলো। আর আমরা জানি মুভমেন্টই হচ্ছে হেলথ। যত আপনি মুভমেন্টের মধ্যে থাকতে পারবেন, বাট মুভমেন্ট শুড বি সায়েন্টিফিক, এটাও মনে রাখতে হবে। হ্যাঁ, যেন তেনভাবে যদি আমরা করি মুভমেন্ট, তাহলে হবে না, এটা সায়েন্টিফিক্যালি হতে হবে, তাহলেই উপকার পাবেন। তো আমরা যে আজকে আসন করলাম, উত্থান মণ্ডূক আসন, এটা আমাদেরকে এই প্রাণবন্ততা মুভমেন্টের মধ্যেই রাখে সায়েন্টিফিক্যালি, যার ফলে এটার উপকার আমরা নিয়ে আসতে পারি। তো এই উত্থান মণ্ডূক আসনটাকে আমরা যদি সময় পাই, পরবর্তী আবার একটু দেখানোর চেষ্টা করব। এবার আমরা ধীরে ধীরে প্রাণায়ামের দিকে অগ্রসর হব। আজকে আমরা মজার একটা প্রাণায়াম করব। এই প্রাণায়ামের নাম হচ্ছে শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়াম নাম থেকেই বুঝতে পারছেন, শীতল থেকেই প্রাণায়ামটা এসছে। যে প্রাণায়াম চর্চা করলে বডিটা শীতল হয়, বডিটা রিল্যাক্স হয়, বডিতে একটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে শীতলী প্রাণায়াম। খুবই মজার, বিশেষ একটা শেপ এটাকে করতে হয় জিহ্বা দিয়ে। তবে এটা করার আগে একটু সতর্কতা আছে প্রিয় দর্শক, আপনাদের কি করতে হবে, যাদের বেশি ঠান্ডা লাগে তারা এই প্রাণায়ামটা করবেন না, কারণ এটা করলে বডি যেহেতু শীতল হয়, আপনার জন্য একটু অসুবিধা হতে পারে। আবার এটা ঠান্ডা আবহাওয়ায় করবেন না, বিশেষ করে শীতকালে। শীতকালে যদি করতেই চান এই প্রাণায়াম, তাহলে সূর্য যখন উঠবে তখন করবেন, অর্থাৎ একটু গরম হলে, প্রকৃতিটা একটু গরম হলে তখন করবেন। না হলে কি হবে, এই শীতলী প্রাণায়ামও করলেন, বডিটা আরো শীতল হলো, অনেকের জন্য আবার ঠান্ডা লেগেও যেতে পারে। তো এই কারণে এটাকে ঠান্ডা আবহাওয়ায় করা থেকে আমরা বিরত থাকব। এবং যাদের ঠান্ডার প্রবণতা আছে, ধাত আছে, যাদের সর্দি কাশি খুব বেশি হয়, তারা শীতকালে এটাকে অনুশীলন করবেন না, তাহলে আপনি নিরাপদ। এবার তাহলে আমরা শীতলী প্রাণায়ামের প্রসেসের দিকে অগ্রসর হই। এটা কি করে করতে হয়? শীতলী প্রাণায়ামটা আমরা আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বাটাকে একটা বিশেষ শেপ দেব, একটা পাইপের নিয়ে, জিহ্বাটাকে একটা পাইপের নিয়ে আমরা করব। আমরা একটু জিহ্বাটাকে একটু পাইপের নিয়ে করি। হ্যাঁ, জিহ্বাটাকে একটু পাইপের নিয়ে, প্রিয় দর্শক একটু দেখেন জিহ্বাটাকে কিরকম একটা পাইপের মতো করা হলো। একটু খেয়াল করে দেখেন, এই একটু সামনের দিকে বেরিয়ে থাকবে, জিহ্বাটা একটু সামনের দিকে বেরিয়ে থাকবে। এই ঠিক আছে, এবার একটু স্বাভাবিক অবস্থায় রাখেন। হ্যাঁ, আমরা জিহ্বার পজিশনটা দেখে নিলাম যে কিরকম হয়। এবার আমরা প্রসেসটা আরো একটু ভালো করে ব্যাখ্যা করি। জিহ্বার এই শেপটা আমরা যখন করলাম, করার পরে আমরা দম নেব। কিভাবে দম নেব? এই যে পাইপ সৃষ্টি করলাম জিহ্বা দিয়ে, এই পাইপের মধ্য দিয়ে আমরা দম নেব, অর্থাৎ মুখ দিয়ে আমরা দম নিচ্ছি, পাইপের মধ্য দিয়ে। দম নেওয়া শেষ হয়ে গেল, আমরা ঠোঁট দুটোকে বন্ধ করলাম, তারপর ধীরে ধীরে আমাদের নাক দিয়ে আমাদের দমটাকে ছাড়ব। নিলাম পাইপ দিয়ে, অর্থাৎ মুখের জিহ্বার পাইপের মতো অংশ দিয়ে, এবং মুখটাকে বন্ধ করলাম, তারপর ধীরে ধীরে নাক দিয়ে ছেড়ে দিলাম। যখন আপনি এই প্রাণায়ামটা চর্চা করবেন, তখন প্রথমবার যখন আপনি দম নিচ্ছেন, শীতল একটা অনুভূতি, এটাকে ফিল করার চেষ্টা করতে হবে, যে শীতল একটা বাতাস ভেতরে যাচ্ছে, এটাকে অনুভব করবেন। এরপরে আপনি কি করবেন, এই প্রাণায়াম যখন করছেন, দমটাকে যখন ফেলে দিচ্ছেন, দমটাকে যখন আপনি ছেড়ে দেবেন, দমটাকে যখন ফেলে দেবেন, তখন আবার এই যে গরম বাতাসের অনুভূতিটাকে ফিল করতে হবে। প্রাণায়াম মানে হচ্ছে ইউ শুড গিভ ইউর কনসেন্ট্রেশন দেয়ার। প্রাণায়ামের সময় আপনার প্রাণটাকে, মনটাকে ঢেলে দিতে হবে আপনি যা করছেন সেটার উপরে, তাহলে উপকারটা বেশি পাবেন। তাহলে আমরা প্রাণায়ামের দিকে অগ্রসর হই, শীতলী প্রাণায়াম। প্রিয় দর্শক, আমরা এটাকে যে কোনো ধ্যানাসনে বসে করতে পারি। বজ্রাসন, ওনারা যে আসনে বসে আছেন সেই আসনে বসেও করতে পারেন। পদ্মাসন, সেটাতে বসেও করতে পারেন। অর্থাৎ সুখাসন, সহজভাবে মেরুদণ্ড সোজা রেখে কমফোর্টেবলি যে ধ্যানের আসন আছেন সেটাতে আপনি বসবেন, তারপর আপনি প্রাণায়ামটাকে চর্চা করতে পারেন। তো আমরা এখানে পদ্মাসনে বসি আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু পদ্মাসন করে নেই। প্রথমে আমরা দুপা সামনের দিকে ছড়িয়ে বসি, তারপর ডান পাটাকে ভাঁজ করে, আমরা আগেই পদ্মাসন দেখিয়েছি, ডান পাটাকে ভাঁজ করে নিলাম, হ্যাঁ, ক্রস লেগড, উরুর উপর দিয়ে। হ্যাঁ, এবার ওই পাটাও নিয়ে যাই। আরামদায়ক ভাবে আমরা বসবো। যে কোনো সময় আমরা প্রাণায়াম যখন করছি, তখন বসাটা যেন কমফোর্টেবল হয়,
কারণ প্রাণের চর্চা করছেন, আপনাকে স্থির শান্ত প্রশান্ত হয়ে এটাকে করতে হবে, তাহলে এর মাত্রাটা আরো বাড়তে থাকবে, প্রশান্তির মাত্রা, শুদ্ধতার মাত্রা, ভালো থাকার মাত্রা বাড়তে থাকবে। তো এই হচ্ছে আমাদের পদ্মাসন। এবং পদ্মাসনে আপনি যে কোনো মুদ্রা অবস্থায় থাকতে পারেন, এটাকে আধুনিক ভাষায় কোয়ান্টা ভঙ্গি বলে, আবার এটাকে জ্ঞান মুদ্রাও বলে, আপনি জ্ঞান মুদ্রায় থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা আমরা যে নাসিকা মুদ্রা করি, নাসিকা মুদ্রা, অর্থাৎ যেটা আপনার ভালো লাগে সেই ধরনের একটা মুদ্রায় থাকবেন। তো এখানে ওনারা যেটা আছেন সেটা চীন মুদ্রা বা কোয়ান্টা ভঙ্গি, বা এটাকে আমরা কি বলতে পারি যে সহজ মুদ্রার একটা সহজ সংস্করণ হচ্ছে এটা, অর্থাৎ বুড়ো আঙ্গুলটাকে এবং আমাদের যে তর্জনী আছে এই তর্জনীটাকে টাচ করে রাখা, এই তাহলেই হলো। তো আমরা পদ্মাসনে বসে আছি, এবার আমরা আমাদের শীতলী প্রাণায়াম আমরা অনুশীলন করব। আমরা প্রথমে জিহ্বাটাকে একটা বিশেষ শেপ দেই, হ্যাঁ জিহ্বাটাকে একটা বিশেষ শেপ, একটু সামনের দিকে, ঠোঁট থেকে একটু সামনের দিকে বেরিয়ে থাকবে, এই। এবার আমরা দম নেওয়া শুরু করি। একটা প্রিয় দর্শক, একটা আওয়াজ হবে, এইরকম করে একটা আওয়াজ হবে যখন আমরা দমটা নিচ্ছি। এবার মুখটাকে আমরা বন্ধ করি, এবার আমরা নাক দিয়ে দমটাকে ছেড়ে দেব। নাক দিয়ে আমরা দমটাকে ছেড়ে দিচ্ছি, নাক দিয়ে। প্রিয় দর্শক, যখন আপনি নাক দিয়ে দমটা ছাড়ছেন তখন ফিল করবেন যে গরম অনুভূতি যেটা আছে সেটাকে ফিল করার চেষ্টা করবেন, যে গরম একটা অনুভূতি বেরিয়ে যাচ্ছে। আমরা আরেকবার একটু করি, হ্যাঁ আমরা আরেকবার একটু করছি, হ্যাঁ আপনারা করতে থাকেন এবং দম ফেলতে থাকেন। এটা শি শি একটা আওয়াজ হচ্ছে, দমটা ভেতরে যাচ্ছে, ঠান্ডা একটা অনুভূতি, এটাকে ফিল করার চেষ্টা করব আমরা। হ্যাঁ, তারপর নির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা আমাদের দমটাকে নাক দিয়ে ছেড়ে দিচ্ছি এবং গরম বাতাসের যে বাতাস যে বেরিয়ে যাচ্ছে, গরম বাতাস, সেটাকে অনুভব করার চেষ্টা করব। তো একবার দম ভেতরে নিলাম, মুখ বন্ধ করলাম, তারপর নাক দিয়ে ছেড়ে দিলাম, এটা হচ্ছে একবার। এরকম করে আমরা 10 থেকে 20 বার করতে পারি, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি বার হিসেবে করতে না চান তাহলে সময় নিয়েও করতে পারেন, অর্থাৎ 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, প্রাথমিক অবস্থায় একটু কম করে করলেন, তারপরে সময়টাকে আপনি আরো বাড়িয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের শীতলী প্রাণায়াম। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের যে প্রাণায়াম সেটা হচ্ছে শীতলী প্রাণায়াম। কি উপকার হয়? এটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট যারা আছেন, হাইপার টেনশনের যারা, তাদের জন্য উপকারী। যাদের একটু উত্তেজনা, স্ট্রেস, খিটখিটে মেজাজ যাদের আছে, অল্পতেই যারা রেগে যান, অবশ্য যারা যোগা চর্চা করেন, যারা মেডিটেশন চর্চা করেন, তাদের এই উত্তেজিত হওয়ার হারটা খুব কম। কারণ আমরা বিশ্বাস করি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, কারণ দৃষ্টিভঙ্গিটা যখন আপনার ভালো থাকবে তখন আপনার কি হবে, আপনি সবকিছুকেই কন্ট্রোল করতে পারবেন। এই জন্য জীবনের একটা বড় সত্য হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গিটা যদি কি হয়, বিশুদ্ধ হয়, সঠিক হয়, তাহলে জীবনের সব জায়গায় আমরা জয়ী হতে পারবো, প্রশান্ত থাকতে পারবো, প্রশান্তিকে আমাদের জীবনের অঙ্গে পরিণত করতে পারবো। তো আমরা যেটা বলছিলাম, যারা অতিরিক্ত উত্তেজনায় ভোগেন তাদের জন্য এটা খুবই উপকারী। হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য উপকারী। এটা আপনার বডিতে একটা শীতলতা নিয়ে আসে এবং শরীরের যে ব্লাড আছে সেটাকে পিউরিফাই করে, এটা বিশুদ্ধ থাকে। আমাদের শরীরের রক্তটা কিন্তু বিশুদ্ধ হওয়া প্রয়োজন, কারণ ব্লাডে যখনই দূষিত পদার্থ থাকে, এটা বিশুদ্ধ থাকে না, তখনই আমাদের নানান ধরনের অসুখ বিসুখ দেখা দেয়। আবার যাদের গায়ে ব্যথা হয়, পায়ে মাঝে মাঝে জ্বালা করে, যন্ত্রণা করে, তাদের জন্য কিন্তু এই প্রাণায়ামটা উপকারী। এটা শীতল ভাব আমাদের ভেতরে সৃষ্টি করে এবং এই প্রাণায়াম আপনি যখন কনসেন্ট্রেশন দিয়ে করছেন, কনসেন্ট্রেশনেরও কিন্তু উপকার হচ্ছে। তো এই কারণে এই প্রাণায়ামটাকে আমরা অনুশীলনে রাখবো, শীতলী প্রাণায়াম। এবং শীতলী প্রাণায়াম আপনি দেখবেন যখন এটাকে অনুশীলন করছেন তখন নিজের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব সৃষ্টি হয়, এটা অনুভূতি সৃষ্টি হয়। আপনি করে, প্রিয় দর্শক, আপনি এখনই নিজেই করে দেখেন, 1-2 মিনিট একটু করে দেখেন, দেখবেন যে আপনার এখনই ভালো লাগা শুরু হচ্ছে। তো মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা, তারপরে স্কিন ডিজিজ যাদের আছে তাদের জন্য এটা খুব উপকারী। তো এবং এই আসন যখন করছেন, এই প্রাণায়াম যখন করছেন, আসনের মধ্য দিয়ে, আসন অবস্থায় এই প্রাণায়াম যখন আপনি করছেন, তখন কি হচ্ছে, সার্বিকভাবেই আপনি সুস্থ থাকছেন। সুস্থ থাকার প্রক্রিয়াটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। তো এই প্রাণায়ামটাকে আমরা অনুশীলনে রাখবো, শীতলী প্রাণায়াম। এবং আজকে আমরা যে আসন করলাম সেই আসন, যে উত্থান মণ্ডূকা আসন, সেটাকে আমরা অনুশীলনে আমরা রাখবো। আমরা এই উত্থান মণ্ডূকাসনটা আরেকবার একটু দেখে নিই, তাহলে কি হবে, আপনাদের জন্য সহজ হবে।
তাহলে আমরা উত্থান মণ্ডকাসনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে আমরা, আপনারা এখন এইদিকে একটু মুখ করে, হ্যাঁ আমার দিকে একটু মুখ করে, এইদিকে, গুড। আমরা প্রথমে বজ্রাসনে বসলাম, হ্যাঁ বজ্রাসন, গুড, বজ্রাসন। এবার দুই হাত আমরা আমাদের দুই হাঁটুর মাঝখানে রেখে দিলাম। কি জন্য রাখবো? যাতে আমাদের হাঁটু দুটিকে সহজ করে আমরা ফাঁকা করতে পারি, দূরে নিতে পারি। এবার একটু ভালো করে দূরে নিয়ে যান, হ্যাঁ যতটুকু পারেন রিল্যাক্স ওয়েতে। এই থাকলো, হাত দুটো হাঁটুর উপরে থাকলো। এবার আমরা কি করব, যে আমাদের ডান হাতটাকে বাম কাঁধে নিয়ে যাব। এবার ডান হাতটাকে বাম কাঁধে নিয়ে যাই, হ্যাঁ এই কানের সঙ্গে আমাদের বাহুটা লাগানোর চেষ্টা থাকবে, হাতটা কানে স্পর্শ করার চেষ্টা থাকবে। অনেকের লাগবে না, না লাগলে কোনো অসুবিধা নেই, চেষ্টা থাকবে। এই এবার অন্য হাতটাকে আমরা নিয়ে যাই, হ্যাঁ অন্য হাতটাকে নিয়ে যাই, ক্রস করে আমরা রেখে দিলাম এরকম। স্কেপুলার, আমাদের স্কেপুলার উপরে রাখবো, ডান এবং বাম যে স্কেপুলা আছে সেটার উপর রেখে দিলাম। বডিটা স্ট্রেট থাকছে, বডি স্ট্রেট থাকছে, হ্যাঁ বডি স্ট্রেট। এবং এটা রিল্যাক্স, এই আসন তারা করছেন, একটু প্রেস হচ্ছে কিন্তু বডিটা কিন্তু অনেকটাই রিল্যাক্স থাকছে। আপনি খেয়াল করে দেখবেন, এটা আরাম লাগছে একটা। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব। করে এরপর আমাদের হাত দুটোকে আগের পজিশনে নিয়ে আসবো। আমরা ডান হাত নিয়ে আসি, বাম হাত নিয়ে আসি, হাঁটুর উপরে রাখি। এবার দুই হাত ভূমিতে রাখি, হাতের সহযোগিতায় আমাদের হাঁটু দুটিকে সহজ করি। হ্যাঁ এবার আমরা বজ্রাসনে বসি। এবার একটু সামনের দিকে মুখ করে বসেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম আবারও আমাদের যে উত্থান মণ্ডূক আসন, যেটা আমাদের ফুসফুসের জন্য উপকার, হার্টের জন্য উপকার, জন্মনে এবং চাঙ্গা থাকার জন্য উপকার। এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে যেহেতু আমরা চন্মনে থাকার জন্য, চাঙ্গা থাকার জন্য, সহজেই শক্তি পাওয়ার জন্য আসন আমরা অনুশীলন করলাম, প্রাণায়াম অনুশীলন করলাম, আমাদের ন্যাচারাল টিপসটাও সেটাই থাকছে। আজকে আমরা এমন একটা উপকারী খাবার নিয়ে আলোচনা করব, যেটা আপনি ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি দেবে, এবং সেটার নাম হচ্ছে খেজুর। আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, অথবা ক্ষুধা লেগেছে, চারপাশে কিছুই নাই, আপনার পার্সে, আপনার ব্যাগে কি করেন, অফিস আদালতে যখনই যাচ্ছেন কিছু খেজুর রেখে দেবেন। কখনো যদি অতিরিক্ত ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, কি করবেন? 2-3টা খেজুর খেয়ে নেবেন, সেই সঙ্গে পানিটা অবশ্যই খেতে হবে। খেজুর খেয়ে পানি খেতে হবে। কেন? এই খেজুর খাওয়ার পরে যখন আপনি পানি খাচ্ছেন, ইনস্ট্যান্ট আপনার এনার্জি, আপনার গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি দিচ্ছে। তো এটাই, এই ন্যাচারাল টিপসটা ন্যাচারালি ভালো থাকার জন্য, এবং খেজুরের যে পুষ্টিগুণ এটা আমরা সবাই জানি, এবং এটার নানান ধরনের বেনিফিটস রয়েছে যেটা আমরা সবাই জানি। তো এই কারণে ইনস্ট্যান্ট যদি এনার্জি পেতে চান, কি করবেন? 2-1টা খেজুর খেয়ে নেবেন, 2-3টা খেজুর খেয়ে নেবেন, পানি খাবেন, দেখবেন যে ফ্রেশ, এবং আপনি আবার আপনার কাজে মনোযোগ দিতে পারছেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা উত্থান মণ্ডূক আসন দেখলাম, আমরা প্রাণায়াম দেখলাম শীতলী, এবং সেই সঙ্গে একটা টিপস আমরা খেজুর সংক্রান্ত সেটা দেখলাম। সেটাকে আমরা অনুসরণ করব। আমাদের জীবনটা সুন্দর হবে এবং আনন্দময় হবে। জীবনটাকে উপভোগ করতে হবে। জীবন একবারই, এইখানে কর্ম করার জন্য আমরা একবারই যেহেতু সময় পাচ্ছি, তো এই কর্মময় সময়টাকে আমরা আনন্দে উপভোগ করতে চাই, এবং আনন্দে উপভোগ করার জন্যই, আনন্দে থাকার জন্য আমরা ইয়োগা, মেডিটেশন, এই লাইফস্টাইল, জীবনটাকে সুন্দর করার জন্য বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, এই প্রক্রিয়াগুলোকে অনুসরণ করছি, এবং ইয়োগা আমাদেরকে সেক্ষেত্রেই সহযোগিতা করে। তো ইয়োগা আপনার জীবনের অঙ্গে পরিণত হোক, আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। দেখছিলাম আমাদের নিয়মিত ইয়োগা শো। মনে রাখা জরুরি যে একটি সুস্থ, সুন্দর এবং সবল দেহ, অর্থাৎ সুস্বাস্থ্য গঠনে ব্যায়াম বা ইয়োগা বা যে কোনো ধরনের শরীরচর্চা যদি 20% হয়ে থাকে, তার সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস কিন্তু বাকি 80%। সুতরাং দুটোই কিন্তু খুব জরুরি, যেটি কিছুক্ষণ আগে বলছিলেন। যাই হোক, এবার একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আরও নানা আয়োজন থাকছে সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24, চলছে আজ সকালে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। এবারে যে কাজটি করব সেটা হলো একটু সংবাদপত্রের পাতায় চোখ রাখবো, দেখে নিতে চাইবো দেশ এবং দেশের বাইরের সংবাদপত্রগুলো আজ কি শিরোনাম করেছে।
দর্শক, আমার হাতে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর শিরোনাম আমার হাতে রয়েছে। প্রথমেই আমার হাতে যেই সংবাদপত্রটি রয়েছে সেটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ সংবাদ যে শিরোনাম করেছে সেখানে বলা হচ্ছে মিন্নি সহ 6 জনের ফাঁসি। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে মিন্নি সহ 6 জনের ফাঁসি একই সঙ্গে। এবং এরপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন, সেখানে যে শিরোনামটি করা হচ্ছে বসনিয়ার জঙ্গলে অভিবাসন প্রত্যাশীদের দলে বাংলাদেশিরা। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালও আজ অন্যান্য পত্রিকার মতো যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে বন্ডদের সঙ্গে মিন্নিরও ফাঁসি। ডেইলি সান এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি সান যে শিরোনামটি করেছে সেখানেও বলা হচ্ছে মিন্নি 5 others to die for রিফাত মার্ডার। ডেইলি স্টার এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি স্টার যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে গ্যালোস ফর মিন্নি অ্যান্ড 5 others। দৈনিক আনন্দবাজার পত্রিকা পার্শ্ববর্তী দেশের সেটির অনলাইন ভার্সন এই মুহূর্তে আমার হাতে রয়েছে। তারা যে শিরোনামটি করেছে বাবরি মসজিদ ধ্বংস মামলায় অডবাণী জসিরা সবাই বেকসুর। হিন্দুস্তান টাইমস এই মুহূর্তে আমার হাতে রয়েছে। হিন্দুস্তান টাইমস যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাক্ট অল 32 অ্যাকুয়েটেড 28 years later। এই মুহূর্তে খালিজ টাইমসের অনলাইন ভার্সন আমার হাতে রয়েছে। তারা যে শিরোনামটি করেছে সেখানে বলছে আবুধাবি মুদবালাকা আইস আপ টু 1 billion স্টেক ইন রিলায়েন্স রিটেল। নিউ ইয়র্ক টাইমস এই মুহূর্তে আমার হাতে রয়েছে। নিউ ইয়র্ক টাইমস সবশেষ যে পত্রিকাটি, তারা যে শিরোনামটি করেছে সেখানে বলছে ট্রাম্পস রিমার্কস অন ইলেকশন এলিজিবিলিটি অ্যান্ড পোল ওয়াচিং অ্যালার্ম এক্সপার্টস। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো সেগুলোর শিরোনাম। এবারে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। আজকে আমরা দুটো বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করব। একটি হলো নিয়মিত বিষয়, অর্থাৎ প্রধান প্রধান পত্রিকাগুলো যে শিরোনাম করেছে আমাদের দেশের সেটি নিয়ে আলোচনা করব, এবং আজকে বিশ্ব প্রবীণ দিবস সেটি নিয়ে আলোচনা করব। এই জন্য আমার সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। একজন হাসান আলী, সভাপতি বাংলাদেশ এজিং সাপোর্টার্স ফোরাম, এবং একই সঙ্গে তৌহিদুল হক, শিক্ষক, সমাজ ও অপরাধ গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল জানাচ্ছি। প্রথমে আমরা একটু তৌহিদুল হকের কাছে যাব। তৌহিদুল হক, আমাদেরকে একটু জানাবেন যে আজকে বাংলাদেশের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো রয়েছে, জাতীয় দৈনিকগুলো, তারা যে শিরোনামটি করেছে মিন্নি সহ 6 জনের ফাঁসি, বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন, এবং এখনো বন্ড যে গ্রুপ তাদের যে সদস্যরা অনেকেই এখন পর্যন্ত লাপাত্তা রয়েছে, আসলে সে বিষয়ে কি বলবেন? রিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে যুক্ত আছেন হাসান আলী, প্রবীণ বিশেষজ্ঞ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই মুহূর্তে আমাদের কথা যারা শুনছেন এবং আমাদের যারা দেখছেন সবাইকে শুভ সকাল। দেখুন, আপনি যে বিষয়টি উত্থাপন করলেন এটি গতকাল থেকে সবগুলো মিডিয়াতে বা গণমাধ্যমে আলোচিত হচ্ছে, এবং মানুষের ব্যক্তিগত আলোচনায় এই বিষয়টি রয়েছে যে বরগুনায় রিফাত হত্যাকাণ্ডের যে রায়, সেই রায়ে আমরা যেটি দেখলাম যে আদালতের পর্যবেক্ষণটি দিয়ে আমি আলোচনা শুরু করি। আদালত যে পর্যবেক্ষণটা দিয়েছে সেটি হলো যে এই ধরনের অপরাধগুলোর নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে রায়টি হচ্ছে সেই রায়টি একটি সমাজের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করবে। এখন 2019 সালে যে ঘটনাটি ঘটেছে বরগুনাতে, সেক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য করেছি যে আসলে আমাদের দেশের যুব শক্তি কিংবা তরুণরা বিভিন্ন ভাবে, আপনি গ্যাং বলুন অথবা গ্রুপিং বলুন, এই প্রক্রিয়াগুলো, অথবা আরো যদি স্পষ্ট করে বলার চেষ্টা করি সেটা হলো আমাদের যে সামাজিক মূল্যবোধ কিংবা আমাদের যে সম্প্রীতির জায়গাগুলো রয়েছে এর বিরুদ্ধে অবস্থান করে যখন পরস্পর বিভিন্ন হত্যাযজ্ঞ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, তখন আসলে সমাজের যে স্বাভাবিক ভারসাম্য সেটি নষ্ট হয়। এবং আমরা দেখলাম যে মিন্নি, তিনি কিন্তু প্রথমে এই ঘটনার বা এই মামলার সাক্ষী ছিল, পরবর্তী সময় কিন্তু সে আসামি হয়েছে। কারণ হলো এই আদালত যেটি বলেছে যে মিন্নি একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করে রিফাতকে হত্যার দিকে ঠেলে দিয়েছে, কারণ সে একই সাথে একাধিক সম্পর্ক বহন করেছে। এই বিষয়টি নিয়ে যদি আমাদের সমাজের সার্বিক অবস্থা যদি আমরা বিচার করার চেষ্টা করি যে আসলে আমাদের দেশের যুব সমাজের মধ্যে এই মাদকের সাথে আসক্তি হওয়া কিংবা বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্ক চর্চা করা কিংবা তার সাথে সম্পৃক্ত হওয়া, এবং এলাকায় বিভিন্ন আধিপত্য, বিশেষ করে আমরা দেখেছি এই যে নয়নবন গ্রুপের অনেক সদস্য, তাদের মূল কাজটি ছিল কি? তাদের মূল কাজটি ছিল যে এলাকায়
আধিপত্য বিস্তার করা, বিশেষ করে এই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে তাদের একটি সম্পর্ক ছিল। তারা মাদকের সাথে সম্পৃক্ত ছিল। তারা সামাজিক এবং পারিবারিক অনুশাসন তারা সেটি উপেক্ষা করে নিজেরা একটি সমাজের মধ্যে নিয়ন্ত্রণ নেওয়ার একটি চেষ্টা করেছে, এবং তার প্রেক্ষাপটে কিন্তু আজকে এই ঘটনাটি সৃষ্টি হয়েছে। এবং আপনি দেখেন যে এই ঘটনার সাথে যদি আমরা পরবর্তী সময় বা একেবারে সম্প্রতি সময় বা এই মাসে গত মাসে যে ঘটনাগুলো ঘটেছে এমসি কলেজের প্রেক্ষাপট, আপনি দেখছেন যে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ এই ধরনের কাজগুলো করছে। তার মানে আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া যাদের হাতে নিরাপদ থাকবে, যারা আমাদের ভবিষ্যৎ সমাজ জীবনের নেতৃত্ব দিবে, তারা যদি বিভিন্ন অবৈধ এবং অপরাধমূলক প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে যায়, কিংবা অপরাধ প্রবণতা তাদের মাধ্যমে বেড়ে যায়, কিংবা অপ্রত্যাশিত বিভিন্ন সাংস্কৃতিক যাত্রা যদি তারা শুরু করে, যে যাত্রাগুলোকে আমরা কখনো গ্যাং কালচার বলছি অথবা কখনো গ্রুপিং বলছি, এবং সেই বিষয়গুলো যখন বেড়ে যায়, তখন আসলে সমাজের ভবিষ্যৎ কিংবা রাষ্ট্রের ভবিষ্যৎকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, আমরা আপনার কাছে আবারও আসবো, একটু আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু হাসান আলী, সভাপতি বাংলাদেশ এজিং সাপোর্টার্স ফোরাম, আপনার কাছে যেতে চাই। হাসান আলী, আমাদেরকে একটু জানাবেন যে আজ বিশ্ব প্রবীণ দিবস, আমরা তরুণদের কিছু কথা শুনলাম, তাদের অপরাধ প্রবণতা এবং সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় সেই বিষয়টি শুনলাম। এবং এখন আপনার কাছে আমার যে জিজ্ঞাসা সেটি হলো যে বার্ধক্য হলো জীবনের শেষ ধাপ এবং খুবই নাজুক একটি অবস্থা, এবং সবশেষ মাদ্রিদ যে সম্মেলন সেখানে 12টি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের দেশের যে বর্তমান অবস্থা, সেখানে এই বার্ধক্যের জায়গাতে যদিও 2013 সালের যে বার্ধক্য নীতিমালা সেটি রয়েছে, কিন্তু তারপরেও আসলে এই বার্ধক্য বা প্রবীণ যারা রয়েছে তাদের দেখভাল আসলে কতটুকু করা সম্ভব হচ্ছে, আপনি কি মনে করছেন? অনেক ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে মাদ্রিদ সম্মেলনে বা আমাদের প্রবীণ নীতিমালা প্রণয়নে, সরকারের পিতামাতার ভরণ পোষণ আইন, এগুলি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু কিছুক্ষণ আগে শুনছিলাম তহিদ স্যার যে গ্যাং কালচার, আমাদের খুনোখুনি এবং আমাদের কিশোর অপরাধ, এই সমস্ত বিষয়ে কথা বলছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এই আপনার একটা কথা মনে রাখতে হবে আমাদের সবার, যে যদি শিশু কিশোররা যদি সুস্থ স্বাভাবিক জীবন গড়তে না পারে, তাহলে তারা ভালো একটা যৌবন তারা আনতে পারবে না, কাটাতে পারবে না। একটা দুর্ভাগ্যজনক, একটা ক্ষতিকর যৌবন অতিক্রম করার পর প্রবীণ জীবন কখনোই শান্তির হবে না। সেই প্রবীণ মানুষটা তখন আরো বেশি সমাজে অনাসৃষ্টি করবে। ফলে আমাদেরকে একটা সুন্দর বার্ধক্য পেতে হলে একটা সুন্দর শৈশব কৈশোর পেতে হবে, একটা সুন্দর যৌবন পেতে হবে, তাহলেই আমরা একটা প্রকৃত স্বস্তিদায়ক শান্তিপূর্ণ বার্ধক্য পাবো। বার্ধক্য হঠাৎ কিছু পাওয়ার বিষয় না, যে আমি প্রবীণ হয়ে গেলাম, 60 বছর হয়ে গেল, আমি বিরাট মহাপুরুষ হয়ে গেলাম, যে আমার এখন সমস্ত দায়িত্ব রাষ্ট্র সমাজ পরিবার নিবে। এইগুলি সৃষ্টির একটা প্রক্রিয়া আছে। তো আজকে প্রতিপাদ্য যে আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য হলো বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণ সেবায় নতুন মাত্রা। তো এইটা আপনি বুঝবেন যে আমরা সবাই জানি যে কোভিড আতঙ্কের কারণে যে কোভিডের দৈনিক মারা যাচ্ছে 30-35 জন, 40 জন, কিংবা সর্বোচ্চ 50-52 জন মারা গেছে, কিন্তু প্রতিদিন আপনার 250 থেকে 300 লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আজকে স্ট্রোকে, হৃদরোগে, অন্যান্য অসংক্রামক ব্যাধিতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানি হচ্ছে। দিন প্রায় 3000 মানুষ মারা যাচ্ছে, তারা কিন্তু আপনার অন্যান্য রোগেই মারা যাচ্ছে। তো এই যে মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার একটা বড় সংখ্যক মানুষ প্রবীণ। তো সেই প্রবীণরা যথাযথ যত্ন পান কিনা, যথাযথ পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে, সমাজের কাছে তারা মানে ঠিক মতো যত্ন পান, এটা আমাদের কাছে মনে হয় না। তারা যত্নের অভাব আছে। এখন যত্ন বলতে কি বোঝায়? যত্ন বলতে বোঝায় যে তাকে খাবার দাবার দেওয়া। তো আমাদের দেশের বেশিরভাগ মানুষ প্রবীণরা দরিদ্র, তাদের ঠিক মতো তাদের প্রয়োজন অনুযায়ী খাবার সম্ভব হয় না। আপনি জানেন যে প্রবীণ হয়ে গেলেই তার জিহ্বায় স্বাদের যে গুরুত্ব সেটা কমে যায়, ফলে সে মানে অন্যরা যে খাবার খেতে পারে উনি এই সমস্ত খাবার খেতে পারেন না, অরুচি চলে আসে। তো পুষ্টিহীনতার শিকার হতে থাকে, এবং তার মানে যথাযথ চিকিৎসা যে হয় না, এটাও কিন্তু যত্নের ঘাটতি। যে তাকে ঠিক সময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ঠিক সময় ওষুধ কিনে দেওয়া, এটাও একটা ব্যাপার। তাকে মানসিকভাবে শান্তিতে থাকতে দেওয়া,
তাকে অপদস্থ অপমান না করা, তাকে তার অতীতকে নিয়ে খোঁটা না দেওয়া, তাকে বারবার তার অক্ষমতাগুলিকে খুঁটিয়ে তাকে অসুস্থ করে না দেওয়া, এটাও একটা যত্নের মধ্যে পড়ে। এবং আমরা মনে করি যে আমাদের প্রবীণরা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম। বাংলাদেশে অনেকগুলি বৃদ্ধাশ্রম হয়েছে, কিন্তু সেই বৃদ্ধাশ্রমে, সবগুলি বৃদ্ধাশ্রমে মিলে 1000-এর কম লোক প্রবীণ নিবাসে থাকে, বৃদ্ধাশ্রমে থাকে। প্রায় 1.5 কোটি প্রবীণ, 1,44,00,000-এর মতো বলা হচ্ছে। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, মিটফোর্ড মেডিকেলের ফ্লোরেও 400-500-1000-এর মতো প্রবীণ বিছানা ছাড়া পড়ে থাকতে হচ্ছে। সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে আমাদের প্রবীণরা সেবার থেকে বঞ্চিত। একটা হাহাকার সবসময় আমাদের করা হয় বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে প্রায় 1.5 কোটি লোকের মধ্যে 100-1000-এর কম লোক থাকা, এটা কোনো ঘটনা না। প্রায় সবগুলি বৃদ্ধাশ্রম ফাঁকা। সরকার 6টা পুরুষের 2টা নারীর জন্য, প্রবীণ নারীর জন্য বৃদ্ধাশ্রম খুলেছিল, সেগুলি কার্যত ফাঁকা, সেগুলি সেই হোম হয়েছে, সেগুলি কার্যকর হয়নি। সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের দেশের প্রবীণরা চায় পরিবারে, সমাজে নিজের পরিচিত জায়গায় থাকতে। সরকারের আরেকটা উদ্যোগ আছে, সবগুলি অরফেনিজ, সরকারের 85টা অরফেনিজ আছে, এতিমখানা, সেখানে 10 জন করে প্রবীণের থাকার ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে থাকলেও প্রায় 850 প্রবীণ থাকতে পারে। তো আমাদের ব্যাপার হলো হাসান আলী, আপনার কাছে আমরা আবারও আসব, কিন্তু আসলে যদিও মিন্নি নয়নবন্ডের ঘটনা একটি ভিন্ন ঘটনা এবং একই সঙ্গে বিশ্ব প্রবীণ দিবস এটিও আরেকটি ভিন্ন ঘটনা, কিন্তু তারপরেও এখানে নবীন এবং প্রবীণ দুই শ্রেণীর মানুষকে নিয়ে কথা হচ্ছে এবং একই সঙ্গে প্রবীণদের দেখভাল করার জন্য নবীনদের যে দায়িত্বের বিষয়টি এবং একই সঙ্গে নবীনদের সঠিক পথে পরিচালনা করার জন্য প্রবীণদের যে দায়িত্বের জায়গাটি, এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। তো আমরা একটু তহিদুল হক আপনার কাছে আসতে চাই যে সামাজিক অপরাধ কমিয়ে আনতে এবং নবীনরা যেন, আসলে তরুণরা যেন এই ধরনের অপরাধে না যায়, তো সেক্ষেত্রে আসলে প্রবীণদের ভূমিকা কি হতে পারে? এবং হাসান আলীর কাছে একই সঙ্গে সম্পর্ক প্রশ্ন থাকবে যে প্রবীণদের দেখভাল করার জন্য নবীনদের আসলে কি করা উচিত? দুইজনের কাছে খুবই সংক্ষেপে জানতে চাইবো, আমাদের সময় একটু সংক্ষিপ্ত। প্রথমে তহিদুল হক আপনার কাছে যাচ্ছে। জি, রিশাদ হাসান, আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে সামাজিক অনুশাসন বলতে একটি বিষয় আছে। এই সামাজিক অনুশাসনের কাজটি মূলতই করে থাকে যে সমাজের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিংবা সিনিয়র সিটিজেন যারা, তারাই মূলত, অথবা গণ্যমান্য ব্যক্তি যারা সমাজের। কিন্তু আমরা দেখছি যে আমি খুব পয়েন্ট আকারে বলি, যেহেতু সময় কম, তাহলে আমাদের সুবিধা হবে এবং যারা আমাদের কথা শুনছেন তাদের জন্য সুবিধা হবে। সেটি হচ্ছে, আমাদের দেশে তরুণদের যখন রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং এলাকায় বিভিন্ন রাজনৈতিক গ্রুপিং নিয়ন্ত্রণ কিংবা আধিপত্য বিস্তার করার জন্য যখন এই তরুণদেরকে ব্যবহার করা হয়, তখন তরুণদের মধ্যে, যে আমাদের হাসান আলী ভাই বললেন, যে একটি মানে পরিকল্পিত যে শৈশব কিংবা তার সুষম যে শৈশব, সেই জায়গাটা কিন্তু ঘাটতি তৈরি হয়। অর্থাৎ সে তার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে, সমাজ এবং রাষ্ট্রের প্রতি তার যে মমত্বের জায়গার পরিবর্তে তার মধ্যে হিংস্র ভাব জাগ্রত হয়। তখন এই হিংস্র ভাব যখন জাগ্রত হয়, তখন সে সমাজের নিয়ম কানুন গুলো কিংবা পারিবারিক আদর্শগুলো, সমাজের মূল্যবোধ গুলোকে তখন সে উপেক্ষা করে, যে হিংস্র মনোভাব দ্বারা সে পরিচালিত হয়। আরেকটি ব্যাপার হলো যে আমাদের দেশে মানে ক্রমান্বয়ে যে সাংস্কৃতিক যে বিবর্তন, সামাজিক এবং সাংস্কৃতিক যে কাঠামোগুলো কিন্তু আস্তে আস্তে স্তম্ভিত হয়ে যাচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে মায়া, মমত্ব, সমাজ, মানুষ, রাষ্ট্রের প্রতি তার যে সহনশীল অনুভূতি কিংবা সহযোগিতামূলক যে মনোভাব তৈরি করার জন্য এই সাংস্কৃতিক বিবর্তন বা কাঠামোগুলো আমাদের চর্চা করার প্রয়োজন রয়েছে। সেটি পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বত্র এই বিষয়টি আমরা লক্ষ্য করতে চাই কিংবা আমরা এটা দেখতে চাই, কিন্তু সেই জায়গাটিতে একটা বড় ধরনের ঘাটতি রয়েছে। আমাদের দেশের প্রবীণ বলুন বা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি বলুন, তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে যে তার নিজস্ব এলাকার মধ্যে এইভাবে তরুণদের বা যারা কিশোর রয়েছে তাদেরকে কিভাবে সঠিক নাগরিক বা যোগ্য নাগরিক হিসাবে তৈরি করা যায়, সেটি খুব গুরুত্ব দিয়ে ভাবা। আরেকটি ব্যাপার এখানে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে, আমাদের দেশে সাধারণত চিন্তা করা হয়, বা এটি চিন্তাটা খুব দোষেরও নয়, কারণ দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণায় পরিণত হয়েছে যে আমরা সবসময় মেধাবীদের খুব গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এর বাইরে যারা রয়েছে সবাই মেধাবী। কিন্তু আমি বলছি যে আপনি দেখবেন আমাদের স্কুল কলেজগুলোতে 1 থেকে 10-এর মধ্যে যাদের রোল নাম্বার থাকে তাদেরকে শিক্ষকরা সবসময় খুব গুরুত্ব দিয়ে থাকেন, কিন্তু ক্লাসে 1 থেকে 10-এর পরে যে শিক্ষার্থীরা থাকেন
তারাও কিন্তু মেধাবী, কিন্তু তাদেরও গুরুত্ব রয়েছে, তাদের মধ্যেও স্বকীয়তা রয়েছে, সেই বিষয়গুলোকে ঠিক চর্চা, তাই, আপনি যেমনটা বলছিলেন আসলে এই বিষয়গুলোকে সব সব মানে শ্রেণীর চর্চা করে সেখানে নিয়ে শিক্ষার্থীদেরকে আসতে আসলে হবে। গুরুত্ব দেওয়া উচিত। সবাইকে হাসান গুরুত্ব আলী, দিতে হবে, আমাদের কারণ সমাজ আসলে আমাদের নির্মাণ সময় করতে সংক্ষিপ্ত, তহিদুল হক, আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা একটু হাসান আলীর কাছে সামান্য একটু সংক্ষেপে শুনতে চাই যে আসলে সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে প্রবীণদের কি করণীয়। আমরা একটু হাসান আলীর কাছে একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, প্রথমত হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা জিনিস ঢেলে সাজাতে হবে একটা ঘটনায়, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তত 300 ঘন্টা বা 500 ঘন্টা একটা ইন্টারমিডিয়েট পাস করতে হলে বা গ্রাজুয়েশন করতে হলে তাকে প্রবীণ সেবার অভিজ্ঞতা লাগে। এই এইটা যদি আমাদের যুক্ত করা যায়, তাহলে একটা 9-10-এর ছেলে মেয়ে তারা তাদের বাড়িতে তাদের দাদা দাদি নানা নানি বা গ্রামের বা আশপাশের পড়শি, সে তার কিভাবে তার সেবা যত্নের বিষয়টাই মানে স্কুল থেকে এই জ্ঞান অর্জন করতে পারবে। ইন্টারে যদি থাকে, না হয় অনার্স মাস্টার্স বা কোনো একটা সময় তাকে অন্তত পক্ষে কমপক্ষে 300 ঘন্টা প্রবীণ সেবার যদি কাজ করে, তাইলে সে প্রবীণদের কি কি চ্যালেঞ্জ আছে এগুলি সে জানবে এবং সে নিজেও প্রস্তুতি নিতে পারবে। সে যেখানেই থাকবে, সে যদি সরকারের বড় কর্মকর্তাও হয়, মন্ত্রীও হয়, সেখানে ভূমিকা রাখতে পারবে প্রবীণদের চ্যালেঞ্জগুলি সম্পর্কে। এটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেক ছেলে মেয়ের বাধ্যতামূলক ভাবে প্রবীণ সেবার বিষয়টা যুক্ত হওয়া উচিত। আমি আরেকটা ঘটনা আপনাদের বলি, যদি মানে আমাদের এই মানে যারা সুবিধা বঞ্চিত মানুষ, সুবিধা বঞ্চিত শিশু, সুবিধা বঞ্চিত যৌবন, তারা কখনো ভবিষ্যতে প্রবীণ বান্ধব সমাজ করতে পারবে না। তারা হিংস্র হবে, তারা আক্রমণাত্মক হবে, তারা আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে। তো ফলে আমাদের মানে শিশু কিশোরদের যেরকম যত্ন করতে হবে, প্রবীণ যৌবনের লোকজনের যত্ন করতে হবে, প্রবীণদেরও করতে হবে। কিন্তু যেই প্রবীণ যৌবনে অনাচার করেছে, যৌবনে ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, ক্লাস ফাঁকি দিয়েছে, অন্যায় অত্যাচারের সাথে যুক্ত ছিল, কোনোদিন ন্যায়ের কাজ করে নাই, সব জায়গায় মানে অন্যায় করেছে, সেই মানুষটা প্রবীণ হওয়ার সাথে সাথে উনি তো ফেরেশতা হয়ে যাবেন না, উনিও সমাজে মানে সংকট সৃষ্টি করবে। তো অতএব আমি বলি যে প্রবীণ হওয়াটা একটা যোগ্যতার ব্যাপার। প্রবীণ বয়সে ক্যালেন্ডারে 60 বছর হওয়া মানে প্রবীণ না। প্রবীণ বয়সটা উদযাপন করার, প্রবীণ বয়সটাকে আনন্দের সাথে স্বস্তির সাথে কাটানোর জন্য যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা আজকের যুবকদের নিতে হবে, আজকের অসংখ্য শিশু ধন্যবাদ কিশোরদেরকে নিতে হাসান হবে। আলী, সভাপতি বাংলাদেশ এজিং সাপোর্টার্স ফোরাম, এবং তহিদুল হক, সমাজ ও অপরাধ গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবং আমরা আজকে দুটো ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে আমরা একত্রে আলোচনা করলাম, এবং সেখানে প্রবীণ এবং নবীনদের অপরাধ প্রবণতা এবং প্রবীণদের যে আসলে বার্ধক্যের সময় যে অবহেলা অনাচার, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং সেখানে একটি বিষয় উঠে এলো যে পারিবারিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ তৈরির বিষয়টি খুব গুরুত্বের সহকারে উঠে এলো। যাই হোক, আমরা এই মুহূর্তে আমরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা এবারে যে কাজটি করব, নিয়মিতভাবে আমাদের আজকের রাশিফল দেখতে চাইবো যে কার ভাগ্যের চাকা আজ কোন দিকে ঘুরছে। কখনো কখনো ভাগ্যের চাকা বিভিন্ন দিকে প্রবাহিত হয়, বিভিন্ন দিকে ঘুরে যায়, কখনো না কখনো কারো উপরে শনির প্রভাব, রাশির প্রভাব, অনেক কিছু থাকে। এই সব কিছু জানানোর জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কেসিপাল জ্যোতিষবিদ। তিনি জানাবেন আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। 5টা চ্যানেলে কথা, এখন আমার হয়রান লাগতেছে। জি ইসলাম, কেসিপাল, আমাদের জানাবেন আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি, মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শুভ প্রদান করবে। তবে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়বে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল হয়ে পড়তে হতে পারে। এবার বৃষ রাশি, বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দূর থেকে আসা কোনো সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়বে। এমনকি প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে।
এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম প্রত্যাশীদের হাতে নিত্য নতুন সুযোগ আসতে পারে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে, এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হলেও তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে হাতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ বা চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তবে সংকটকালে বন্ধু বান্ধবেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে জীবন সাথী বা জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নেবার আবশ্যকতা রয়েছে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে, এমনকি অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা আসতে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় বা রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এবার ধনু রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনো রূপ সম্ভাবনা নেই, বরং সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার সম্পর্কের উন্নতি ঘটবে। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, যার ফলে মন আনন্দে নাচবে। এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই খুলতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা রায় পক্ষে আসতে পারে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজতে পারে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দেখছিলাম আজকের রাশিফল। এবারে যে কাজটি করবো, এবার আমরা একটু ঘুরতে যাব, দেখতে যাব মেঘনা এবং সেখানকার একটা চমৎকার তথ্যচিত্র দেখে ফিরছে। অদ্ভুত সুন্দর এই দৃশ্য দেখলে মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে, মাঝে মাঝে ইচ্ছে করে একেবারে গাংচিলের মতো ডানা উড়ে অন্য কোথাও হারিয়ে যায়। তবে হারিয়ে যাওয়া চলবে না। আজকেই সপ্তাহের শেষ দিন, অর্থাৎ কালকের দিনটি নিশ্চয়ই সবাই ছুটি কাটাবেন, অনেক আনন্দে কাটাবেন। তো সেক্ষেত্রে আজকের মতো শেষ করছি। ভালো কাটুক আপনার দিন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বিদায়।